প্রায় ৩০ লাখ মানুষের জেলা ইলিশের বাড়ি খ্যাত চাঁদপুর। এখানে আশেপাশের প্রায় ৩টি জেলার মানুষ চিকিৎসা সেবা নিতে আসে। অসুখের খরচ অনুষ্ঠানের আজকের আলোচনার বিষয় চাঁদপুর জেলার স্বাস্থ্যসেবা। এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন চাঁদপুর জেলা সিভিল সার্জন ডাক্তার শাহাদাত হোসেন। স্যার, আপনাকে অভিনন্দন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমি প্রথমে স্যার আপনার কাছে জানতে চাইবো যে এই জেলার স্বাস্থ্যসেবা সম্পর্কে একটা প্রাথমিক সংক্ষিপ্ত ধারণা আপনার কাছে জানতে চাই। আপনি তো বলেই ফেললেন যে এখানে ৩০ লক্ষ জনগণ আছে। তাছাড়া পাশের শরীয়তপুর জেলা, তারপরে আপনার লক্ষ্মীপুর জেলা, নোয়াখালীর কয়েকটা উপজেলা থেকে আমাদের এখানে প্রচুর রোগী আসে। কিন্তু কেন আসে স্যার, এই জেলাতে কেন আসে? আসার কারণ হচ্ছে শরীয়তপুরের যে স্বাস্থ্য ব্যবস্থাপনা তার থেকে চাঁদপুরের স্বাস্থ্য ব্যবস্থাপনা অনেক বেটার। কোন দিক থেকে ভালো স্যার, যদি একটু বলেন? ভালো, আমি যদি বলি যে আমাদের এখানে ধরেন আইসিইউ সিসিইউ আছে। আমরা শুনেছি যে 30 থেকে 40% পোস্ট কিন্তু ফাঁকা, সিনিয়র গাইনোকোলজিস্ট নাই, মেডিসিনের চিকিৎসক নাই। তারপরে আসলে কেন আসবে আর এসে সেবা আসলে ফাঁকা আছে ঠিকই, কিন্তু যারা আছে তারা বিভিন্ন সাবজেক্টেরই স্পেশালিস্ট আছে, কিছু সাব স্পেশালিস্টও আছে। তো এই কারণেই আসলে আসে। স্যার, এই পদগুলো পূরণে কি সিভিল সার্জন কোনো রোল প্লে করতে পারে? এই পদগুলো পূরণের জন্য আমরা আমাদের পক্ষ থেকে আমরা বিভিন্ন সময় আমরা মিনিস্ট্রিতে আমরা পত্র লিখেছি এবং আমাদের সচিব মহোদয়, স্বাস্থ্য শিক্ষার যে সচিব মহোদয় স্যার নিজেও ভিজিট করে গেছেন। কিন্তু যেভাবে আপনারা আসলে চিঠি লিখেন সেভাবে সাড়া আসলে তেমন একটা পাওয়া যায় না। সেভাবে সাড়া পাওয়া যায় না আসলে। কিছু কিছু বিষয়, বিশেষ করে সাব স্পেশালিস্ট, যেমন ধরেন আপনার গাইনিকোলজিক্যাল অনকোলজি, অর্থাৎ একজন গাইনির পেশেন্টের যে ক্যান্সারের সমস্যা হয়, তারপরে নিউরোসার্জন, ইনফার্টিলিটি, নিউরোসার্জন, এই সাব স্পেশালিস্ট বিষয়গুলোতে তাহলে পেডিয়াট্রিক মেডিসিন আছে, পেডিয়াট্রিক সার্জন হয়তো পাওয়া যাচ্ছে না। এরকম কিছু সাবজেক্টের আমাদের অভাব আছে। এগুলো আসলে ডাক্তারি এই সাবজেক্টে স্পেশালিস্টই কম। সরকারি হাসপাতাল যেখানে সেবা দিতে হিমশিম খাচ্ছে, বেসরকারি হাসপাতাল কি এমন সেবা দিচ্ছে যেটি সরকারিতে পাওয়া যায় না? আসলে সরকারি হাসপাতাল সব রকমের সেবাই দিচ্ছে। জটিল রোগীগুলো আসলে সব সরকারি হাসপাতালেই সেবা দেয়। আপনারা জানেন কোভিডকালীন সময়ে যে সেবাটা, সেটা তো সরকারি হাসপাতালে। স্যার, বিশেষ কোনো সেবা কি বেসরকারি হাসপাতাল দিতে পারছে আলাদা করে? স্পেশালাইজড সেবার ক্ষেত্রে বেসরকারি হাসপাতালের কন্ট্রিবিউশন চাঁদপুরে খুবই কম, মাত্র 2টা স্পেশালাইজড হাসপাতাল আছে। তার মানে কি বেসরকারি খাতের কন্ট্রিবিউশন কি খুবই কম এখানে? অথবা ঢাকা থেকে কি কোনো বিশেষজ্ঞ চিকিৎসক এখানে এসে বসেন কিনা, যেহেতু কাছে? শুক্রবার দিন আসে। শুক্রবার দিন কিছু চিকিৎসক আসে। কেমন? খুব কম সংখ্যায় আছে, মোটামুটি খারাপ না, ভালোই আছে। কিন্তু ব্যাপার হচ্ছে হাসপাতালে ভর্তির ক্ষেত্রে আমাদের সরকারি হাসপাতালে সবসময় ওভার ক্রাউডেড থাকে। আপনাদের রোলটা কি? বেসরকারি হাসপাতাল মানসম্মত সেবা দিচ্ছে কিনা, এখানে অনিবন্ধিত কেউ আছে কিনা, বেশি টাকা নিচ্ছে কিনা, আপনারা কি দেখেন বা দেখে কি পান? আমাদের যে প্রতিদিন আমাদের রেগুলার বেসিসে একটা মনিটরিং টিম আছে, তারা রেগুলার ক্লিনিক মালিক সমিতির সাথে বসে, যেমন ডেঙ্গুর সিজনে ডেঙ্গুর যে পরীক্ষা, বেশি টাকা নিচ্ছে কিনা, হ্যাঁ এটা সরকার নির্ধারিত যে ফি ওর বাইরে নিচ্ছে কিনা, এটা ক্লিনিক মালিক সমিতির সভাপতি, সেক্রেটারি কিন্তু আমাদের কাছে জবাবদিহি করে। কিন্তু স্যার, আপনি এই অঞ্চলের মানুষ হিসেবে, যেহেতু আপনার বাড়ি কুমিল্লা, আমি জেনেছি যে চাঁদপুরকে আসলে আরও কত সেবা দিয়ে সুসজ্জিত করা যায়, কোন জিনিসটা এখনো নাই, মানুষের ভোগান্তি বা মানুষকে ঢাকা চলে যেতে হচ্ছে? আপনারা জানেন যে 30 লক্ষ লোকের জন্য 250 বেডের একটা হাসপাতাল জেলা লেভেলে, সেকেন্ডারি লেভেলে, এটা আসলে আমি মনে করি এটা খুবই অপ্রতুল। নারীদের যে গাইনোকোলজির যে সেবা, এখানে সিনিয়র কনসালটেন্ট যে নাই, এটা কিন্তু মায়েদের সেবাকে অনেকভাবে বিঘ্নিত করছে কিনা, আপনি কি মনে করেন? অবশ্যই, এটা তো স্বাভাবিকভাবে একটা পদ খালি থাকলে মায়েদের সেবা তো বিঘ্নিত হবেই। চাঁদপুর জেলাকে আপনি আরও কোথায় দেখতে চান? কোন সেবাটি, করোনারি কেয়ার ইউনিট আছে কিনা, অথবা অন্যান্য বিশেষ সেবা কি আসলে যুক্ত করা যেতে পারে? আমাদের এখানে যেটা হচ্ছে, আমাদের এখন এই 250 বেডে আমাদের কখনোই হবে না, মিনিমাম 500 বেডের একটা হাসপাতাল। কিন্তু স্যার, 250 শয্যার জন্য তো আগে 250 শয্যার জনবল আপনাকে নিশ্চিত করতে হবে, সেটি তো আমরা এখনো পারিনি। 250 শয্যার জনবল, হ্যাঁ জনবলে কিছু ঘাটতি থাকে, জনবল সবসময় এটা কিছু না, কিন্তু এটা অনেক বেশি। আপনি যদি 30% বলেন, এটা কিন্তু কোনোভাবেই কম না। এবং আমরা বিভিন্ন জেলা শহরে কিন্তু একই চিত্র দেখতে পাচ্ছি না। জনবলে আমাদের চিকিৎসক যেমন ঘাটতি আছে, আমাদের সবচেয়ে বেশি ঘাটতি হচ্ছে আপনার যে 3য় এবং 4র্থ শ্রেণীর। এটা তো সারা বাংলাদেশে। আরেকটা জিনিস, এটা নিয়োগ হয় না। আরেকটা হচ্ছে এটাতে আমাদের মারাত্মক ঘাটতি, যে কারণে আমাদের হসপিটাল আমরা পরিষ্কার করে আমরা এবং নার্সের সেবা নার্স দিতে পারছে না, টেকনোলজিস্টদের নিয়োগ না হওয়ার কারণে পরীক্ষা নিরীক্ষাগুলো হচ্ছে না। একটা গুড নিউজ আছে যে টেকনোলজিস্টদের রিসেন্ট একটা নিয়োগ হয়েছে, অনেক বড় নিয়োগ,
যে কারণে আমরা কিন্তু প্রচুর টেকনোলজিস্ট পেয়েছি এবং টেকনোলজিস্টের আমাদের কোনো অভাব নাই। এখন আমাদের যেটা অভাব হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই যে চতুর্থ শ্রেণীর যে কর্মচারীগুলো। কিন্তু স্যার অনেক সময় দেখা যায় যে চিকিৎসকদের নিজস্ব যোগ সাজসেও রোগী হাসপাতাল থেকে বের হয়ে বেসরকারিতে যায়, এটা কি কখনো আপনাদের মনিটরিংয়ের ভিতরে আসে? এটা আমাদের মনিটরিংয়ে আসে। সব প্রফেশনে কিন্তু আপনার কিছু অবশ্যই। কিছু মানে দুষ্ট ক্ষত থাকে, মানে কিন্তু তাদেরকে ওয়ার্ন না করলে তাদেরকেও একটা তাদেরকে জবাবদিহিতার আওতায় না নিয়ে আসা তাদেরকে হলে অলরেডি আমরা বারবার ওয়ার্ন করছি, কিন্তু কিছু লোক আছে কখনো শুধরায় না। তাদেরকে হয়তো ট্রান্সফার আপনাদের বিকল্প আর কি। হ্যাঁ, ট্রান্সফার বিকল্প, আবার যেই জেলায় যাবে ওই জেলায় যায় তারা একই হচ্ছে কাজ আর কি। করবে। আসলে এই দুষ্ট ক্ষতগুলা প্রত্যেকটা প্রফেশনে কিছু কিছু থাকে। তো আমি মনে করি যেহেতু ডাক্তার একটা নোবেল প্রফেশন, এই প্রফেশনে এই দুষ্ট ক্ষতগুলো না আসাই ভালো। স্খলনগুলো আসলে কমা উচিত আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। বিরতির পর আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডাক্তার AKM মাহবুবুর রহমান, তত্ত্বাবধায়ক 250 শয্যা জেনারেল হাসপাতাল চাঁদপুর। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ শুভ, আপনাকে আপনার কাছে জানতে চাই যে এই হাসপাতালে মানে সারা জেলার মানুষের যে চাপ, পার্শ্ববর্তী জেলার মানুষের চাপ, মানে কেমন চাপ আসলে আপনারা দেখতে পান প্রতিদিন? ধন্যবাদ। আসলে চাঁদপুর 250 শয্যা হাসপাতাল, চাঁদপুরের যে 8টা উপজেলায় প্রায় 30 লক্ষ জনগণের পাশাপাশি পার্শ্ববর্তী শরীয়তপুর এবং লক্ষ্মীপুর জেলারও অনেক রোগী এখানে এসে থাকে। 250 শয্যার বিপরীতে প্রতিদিন প্রায় 450 থেকে 500 রোগী ভর্তি থাকে। এই মানে অধিক রোগী আমাদের জন্য একটা বাড়তি চাপ, কারণ আমাদের এই যে যত রকমের বরাদ্দ বা জনবলের যে পদায়ন, এগুলো 250 শয্যার জন্য। কিন্তু 250 শয্যার জন্যও আসলে যে পরিমাণ জনবল দরকার সেটিও আপনি পেয়েছেন কিনা? ফাঁকা আছে কি? সেখানেও মানে আমাদের কিছুটা বেশ কিছু পদ শূন্য আছে, বিশেষ করে জুনিয়র কনসালটেন্ট এবং সিনিয়র কনসালটেন্ট মিলে প্রায় 14টা পদ শূন্য এবং মেডিকেল অফিসার প্রায় 5-6টা পদ শূন্য আছে। কাজে এবং নার্সিং জনবলেরও কিছুটা মানে যে বেশ কিছু পদ শূন্য। আমি যদি ডাক্তারদের কথা বলি যে কোন কোন ভাইটাল ডিপার্টমেন্টের মানে সিনিয়র কনসালটেন্ট আসলে নাই? অতি সম্প্রতি আমাদের সিনিয়র কনসালটেন্ট মেডিসিন পদোন্নতি হয়ে চাঁদপুর মেডিকেল কলেজে যোগদান করেছেন এবং দীর্ঘদিন যাবৎ সিনিয়র কনসালটেন্ট গাইনি, সিনিয়র কনসালটেন্ট চক্ষু, সিনিয়র কনসালটেন্ট ENT এবং সিনিয়র কনসালটেন্ট চর্ম ও যৌন, এই পদগুলো শূন্য রয়েছে। ওনাদের ছাড়া আসলে এই রোগীরা আসলে কাদের কাছে সেবা নিচ্ছে? আমাদের যে যারা যে চিকিৎসক আছেন তারাই বাড়তি পরিশ্রম করে এই কাজটা সামাল দিচ্ছে না। কিন্তু স্যার বাড়তি পরিশ্রম করলে একজন সিনিয়র কনসালটেন্ট যে লেভেলের সেবা দিতে পারবে সেটি কি আদৌ জুনিয়র কনসালটেন্ট দিতে পারেন কিনা? আমাদের জুনিয়র কনসালটেন্ট একজন আর কি বিশেষজ্ঞ পর্যায়ের চিকিৎসক, উনি মেডিসিন FCPS করান এবং আমাদের বেশ কিছু মেডিকেল অফিসারও আছেন যারা আর কি যে মানে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত। বিশেষ করে মানে একজন আছেন এন্ডোক্রাইনোলজিতে আর কি যে MD ডিগ্রি করা, আরেকজন নেফ্রোলজিতে MD ডিগ্রি করা। কাজে তারাও মানে যে এই ফাঁকাগুলো আসলে কত বছর ধরে বা কতদিন থেকে? মেডিসিন সিনিয়র কনসালটেন্ট মেডিসিন পদটা খুব শীঘ্রই শূন্য হয়েছে, কিন্তু সিনিয়র কনসালটেন্ট গাইনি, সিনিয়র কনসালটেন্ট রেডিওলজি, এই পদগুলো বেশ কিছুদিন যাবত, কয়েক বছর, 2-1 বছর যাবত আর কি শূন্য হয়েছে। আচ্ছা, এখন স্যার মানে কোন রোগীগুলো আসলে আপনারা সেবা দিতে পারেন না, বাধ্য হয়ে ঢাকা শহরে যেতে হচ্ছে? না, আমরা সব রোগীকেই সেবা দিচ্ছি, ঠিক আছে, সব রোগীদের সেবা দিচ্ছি, কিন্তু আমরা অনেকটা বাড়তি চাপ নিচ্ছি, কিন্তু সেবা দিচ্ছি না। কিন্তু সব রোগীর তো আসলে সদর হাসপাতালে সেবা দেওয়া যায় না। যেমন ডায়ালাইসিসের কথা যদি বলি, সদর হাসপাতালে যেগুলো সেবা দেওয়ার মানে সুযোগ আছে সেগুলো আর কি আমরা দিয়ে যাচ্ছি। স্যার এখানকার মানে ICU বা NICU সেই পরিস্থিতিগুলো কেমন? না, আমাদের একটা 4 শয্যার ICU, 8 শয্যার একটা স্পেশাল কেয়ার নিউনেটাল ইউনিট চালু আছে। এগুলো আমাদের যে বিদ্যমান যে জনবল, এই জনবল কাঠামোর মধ্যে আমরা কি যে পরিচালনা করে আসতেছি। ICU আসলে কারা চালাচ্ছেন, মানে কাদের দ্বারা? আমাদের যে অ্যানেস্থেসিয়া ডিপার্টমেন্টে যারা আছেন আর কি, যে জুনিয়র কনসালটেন্ট অ্যানেস্থেসিয়া, অ্যানেস্থেটিস্ট এবং সাপোর্ট হিসেবে আমাদের সদর উপজেলা থেকে আমরা 5 জন মেডিকেল অফিসার পেয়েছি আর কি, যে অ্যানেস্থেসিয়া ডিউটি ডক্টর হিসেবে। তো আমাদের অ্যানেস্থেটিস্ট এবং ডিউটি ডক্টর মিলে আর কি যে ICUগুলো পরিচালনা করছি। স্যার একটু পরীক্ষা নিরীক্ষার ব্যাপারে জানতে চাই যে আসলে সদর হাসপাতালের আসলে প্রোটোকল অনুযায়ী কতগুলো পরীক্ষা করতে পারে, কত ধরনের, আপনারা কতগুলো করতে পারছেন, কোনগুলো ওরকম নির্দিষ্ট কোনো ইয়ে নেই, কিন্তু আমাদের যে মৌলিক যেই পরীক্ষা, বিশেষ করে যে CBC, রক্তের যে সুগার পরীক্ষা, ক্রিয়েটিনিন এবং ইউরিন আর্মি, ECG, X-রে, যেগুলো যে মৌলিক পরীক্ষা সেগুলো আমাদের নিয়মিত হচ্ছে। স্যার মানে এই পরীক্ষাগুলো কত সময়ের মধ্যে আপনারা ডেলিভারি দিতে পারেন? রিপোর্ট আমরা মানে পরীক্ষা ভেদে যে 1 থেকে 2 ঘন্টার মধ্যে আমরা রিপোর্ট দিতে পারেন। স্যার জানতে চাই যে আসলে সরকারি হাসপাতালকে ঘিরে সব থেকে বড় অভিযোগ থাকে যে আসলে বেসরকারি হাসপাতালে রোগী পাঠানো বা যোগ সাজসে এক ধরনের দালালদের সমন্বয়ে রোগীকে ভাগিয়ে নিয়ে যাওয়া, এই চিত্রটা আসলে চাঁদপুরে মানে এই অভিযোগটা আসলে আমাদের ক্ষেত্রে সত্যি নয়। কারণ হচ্ছে যে যদি রোগী ভাগাই নিত তাহলে 250 শয্যার হাসপাতালে 500 জন রোগী আর কি যে অবস্থান করতো না। আপনি দেখেন যে শয্যার বাইরেও আমরা অনেক রোগীকে চিকিৎসা দিচ্ছি এবং
রুগীরা সন্তুষ্ট হয়েই যাচ্ছে আর কি। স্যার, একটা হাসপাতালের সব থেকে শক্তিশালী জায়গা হচ্ছে জরুরি বিভাগ। জরুরি জরুরি বিভাগে আপনার লোকবল সংকট কেমন এবং আসলে কি পরিমাণ হিমশিম খেতে হয়? আসলে জরুরি বিভাগের যে জনবল কাঠামো সেটা আর কি যে পর্যাপ্ত না, মানে মাত্র 3 জন ইমার্জেন্সি মেডিকেল অফিসার, কিন্তু আমরা আমাদের অন্যান্য বিভাগ থেকে হইলো জরুরি বিভাগে আর কি যে আমরা চিকিৎসক দিয়েছি এবং অন্যান্য স্টাফও আর কি আমরা জরুরি বিভাগে আমরা প্রায়োরিটি বেসিসে আর কি যে প্রদান করেছি, যাতে আর কি যে সেখানে কোনো সমস্যা না হয়। স্যার, আপনার কাছে জানতে চাই যে এই যে লোকবল পাওয়ার যে সংকট, প্রত্যেকটা জেলা সদর হাসপাতালে বা জেনারেল হাসপাতালে একই গল্প, কেন পাওয়া যায় না? মানে এই চ্যালেঞ্জটা কেন? আসলে চ্যালেঞ্জটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ভালো বলতে পারে। আমরা আর কি যে আমাদের যে চাহিদাটা আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে ওনাদের কাছে পৌঁছাচ্ছি। আর আমাদের অনেক ডাক্তার আর কি যে প্রশিক্ষণে থাকেন, আবার অনেক নতুন নতুন হাসপাতাল হচ্ছে, শয্যার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেখানেও ডাক্তারের চাহিদা রয়েছে। এবং তারপরে বলবো যে আমাদের এই যে বর্তমান সরকারের সময়ে বিপুল সংখ্যক চিকিৎসকের নিয়োগ হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আলোচনা ফিরছি। ধন্যবাদ। বিরতির পর আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি AHM আহসানুল্লাহ, সঙ্গে আরও যুক্ত হয়েছেন সুশাসনের জন্য নাগরিক চাঁদপুর জেলা সভাপতি মোহাম্মদ মোশারেফ হোসেন। আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে একজন সাংবাদিকের চোখে চাঁদপুর জেলার স্বাস্থ্যসেবা দেখা আপনি কিভাবে দেখেন? এই দৃষ্টিতে যদি বলতে হয় তাহলে আমাদের এই জেলার স্বাস্থ্যসেবাটা, আমাদের যে 250 শয্যা বিশিষ্ট যে জেনারেল হসপিটাল, এই হসপিটাল কেন্দ্রিক চাঁদপুর স্বাস্থ্যসেবাটা যদি 8টি উপজেলা, এখানে 8টি উপজেলার মধ্যে 7টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। সদর উপজেলার প্রয়োজন নেই, যেহেতু সদর উপজেলায় এই এটা হসপিটাল আছে। তো এখানে একটা সময় জনবল সংকট খুব বেশি প্রকট ছিল, যেটা কিছুটা এই সম্প্রতি 1-1.5 বছরে কিছুটা সংকটটা কমেছে, যেহেতু এখানে একটি মেডিকেল কলেজ স্থাপন হয়েছে। ওই মেডিকেল কলেজ কেন্দ্রিক মেডিকেল কলেজের প্রফেসর যারা আছে এবং মেডিকেল কলেজের সাথে যারা আছে তারাও এখানে এই যে 250 শয্যা বিশিষ্ট হসপিটাল, সেই হসপিটাল তারা স্বাস্থ্যসেবার সাথে সংযুক্ত আছে। মেডিকেল কলেজ স্থাপনের পরে এখানে যে যদিও এখানে এখনো স্থায়ী ক্যাম্পাস হয় নাই, আমাদের যে হসপিটালটা ওই হসপিটালের মধ্যে অস্থায়ী ক্যাম্পাস, তবে আমরা আজকেও শুনেছি যে প্রায় 30% বেশি কিন্তু এখনো পোস্ট ফাঁকা। এটা ঠিক, এটা সঠিক। এখন আমাদের কিছুটা কমেছে মেডিকেল কলেজ। ধন্যবাদ। আমি আপনার কাছে জানবো যে সুজন তো সবসময় আসলে দুর্নীতির অনুসন্ধান না করলেও এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে। চাঁদপুর জেলাতে আসলে আপনারা কি দেখেন, মানে স্বাস্থ্য সেবায় দুর্নীতি আসলে কেমন? না, ধন্যবাদ আপনাকে। যে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কোথা, কাজ সারা বাংলাদেশের সর্বত্রই কিন্তু দুর্নীতির ছোঁয়াটুকু লেগে আছে। কাজে সেই ক্ষেত্রে স্বাস্থ্যসেবা কখনো বিচ্ছিন্ন না, সম্ভব না। কাজে আমার যেহেতু জনগণ সরাসরি স্বাস্থ্যসেবার সাথে সম্পৃক্ত সবচেয়ে বেশি, কাজেই একটু দুর্নীতির ছোঁয়া পেলেই মনে হয় যে এটা সবার সাথে উন্মুখ হয়ে আছে, যে এখানে মনে হয় দুর্নীতি বেশি হয়। এখানে দুর্নীতি বলতে কিন্তু আমি আদান প্রদান, টাকা লেনদেনের কথা বলছি না। এখানে মূলত আমাদের দায়িত্বহীনতা, বিশেষ করে চিকিৎসক যারা আছেন তাদের নির্দিষ্ট যে দায়িত্বটুকু আছে সেই দায়িত্ব পালনে তাদের অনেক ব্যর্থতা আছে। সরকারি হাসপাতালে কম সময় দিয়ে বেসরকারিতে যাওয়ার প্রবণতা, এটি কি এখানেও আছে কিনা? এখানে আছে, যেমন সকাল 8টায় হসপিটালে থাকার কথা, 2টার পরে যাওয়ার কথা, কিন্তু আপনি আসলে দেখবেন 9টার মধ্যে, আমার মনে হয় খুব কম ডাক্তার সাহেবদের দেখবেন 9টার মধ্যে তারা হসপিটালে আসেন। আবার দুপুর দেখা যায় 1টা বাজে বা 1:30টা বাজে তারা প্রত্যেকেই হসপিটাল ত্যাগ করেন। এটা হলো স্বাভাবিক প্রবণতা। এর মাঝে এটা বলা যাবে না যে তারা যে সেবা দিচ্ছে না, এই কথা বলবো না। তবে যেই সময়টা নির্ধারণ করা আছে সেই সময়টা দায়িত্বশীল হলে হয়তো সেবা পেত। আমি আপনার কাছে জানবো যে বেসরকারি হাসপাতালগুলো আসলে কতটা চাহিদা পূরণ করতে পারছে যেটি সরকারি হাসপাতাল পারছে না? না, এখানে এই ক্ষেত্রে আমি বলবো যে বেসরকারি হসপিটাল মানসম্মত 1-2টা হয়তো থাকতে পারে, কিন্তু এর বাইরে মানে বলতে গেলে যে 98%ই এগুলা বাণিজ্যিক মানসিকতা নিয়ে কাজ করছে। বাণিজ্যিক মানসিকতা না আছে কোনো, যেটা বলে যে পোস্ট অপারেটিভ, অপারেশনের পরে যে একটা পর্যবেক্ষণের মধ্যে কেয়ার থাকা, ওটা তো ম্যাক্সিমাম হসপিটালে নাই। সেকশনের ক্ষেত্রে যে লেবার রুম প্রটোকল, লেবার রুম, ওটা ম্যাক্সিমাম হসপিটালে নাই। আমরা শুনেছি সবথেকে বেশি বাণিজ্য এখানে আসলে সিজারিয়ান নিয়ে হয়, মানে সেই বাণিজ্যটা আসলে কি রকম? জি, এটা সঠিক। এবং এই যে হসপিটালগুলোতে যে মেডিকেল অফিসার থাকা 24 আওয়ার্স, সেটা তো মোটেই নাই। তারপরে প্রশিক্ষিত নার্স, সেটাও নাই। মিডওয়াইফদেরও আসলে সংকট আছে। সেটা নাই। তারপরে যে প্যাথোলজি ডায়াগনস্টিক্স, যে মানে এটা তো আসলে যাচ্ছে তাই অবস্থা সারা বাংলাদেশে, একেবারে যাচ্ছে তাই। এখানে তো বলতে গেলে যে একেবারেই বলতে গেলে শূন্যের কোটায়। আমি আপনার কাছে জানবো যে চাঁদপুর জেলার স্বাস্থ্যসেবাকে আপনি কোন জায়গায় দেখতে চান বা কেমন এক্সপেকটেশন আপনার?
বা সুজনের এক্সপেকটেশন কীরকম? না, আমরা যেহেতু সাধারণ মানুষ নিয়ে কাজ করি, যে মানুষ আসলে বিপদে পড়লেই ডাক্তারের কাছে শরণাপন্ন হয় এবং সরকারি সেবাটা তারা পেতে চায়, কিন্তু একটু আন্তরিক হলে, যেমন এখন আমি অকপটে স্বীকার করতে হবে যে বর্তমান যিনি তত্ত্বাবধায়ক দায়িত্ব পালন করছেন উনি আসার পরে এটা কিন্তু ট্রিমেন্ডাসলি কিছুটা পরিবর্তন এসেছে, কিন্তু আমার কাছে মনে হয় এটাকে আরও পরিবর্তন করাটা খুব কঠিন কাজ না, একটু দরকার হলো কিভাবে হতে পারে যদি আপনি বলেন কিভাবে হতে পারে? জি, আমার দৃষ্টিতে এখানে যে হাসপাতাল যেটা আছে, জেলা সদর হসপিটাল যেটা, এটা অবকাঠামো যে অবস্থায় আছে, এই অবকাঠামোর দ্বারা কিন্তু মানুষের, আপনি দেখবেন হসপিটাল যদি যান, বেড তো নাই, ফ্লোর এবং করিডোর রোগী ভর্তি, মানে এটা কিন্তু সেবা ভালোরও একটা সাইন বলতে পারি যে এত রোগী কেন আসছে, এত রোগী নিশ্চয়ই চিকিৎসা পায়, মোটামুটি চিকিৎসা, কিন্তু এখানে যে একটা একজন রোগী অসুস্থ হয়ে আসলে যে তারও যে একটা থাকার সহ অন্যান্য যে ব্যবস্থা, এই ব্যবস্থাগুলো যদি মোটামুটি ভাবে মানুষ। কিন্তু আমি আরেকটা বিষয় জানতে চাই যে এখানে তো আসলে খুব সুপরিচিত রাজনীতিবিদ যারা আছেন, এই আসন থেকে আসলে তারা দীর্ঘদিন ধরে তারা সাংসদ হিসেবে আছেন, তারা কি স্বাস্থ্যসেবা নিয়ে আসলে খুব বেশি মনোযোগ দেন নাকি সবসময় এই সড়ক টড়ক এগুলো নিয়ে আসলে থাকেন? না, স্বাস্থ্যসেবা দিয়ে মনোযোগ দেন বিধেই কিন্তু আমাদের এখানে একটা মেডিকেল কলেজ অনুমোদন হয়েছে, এবং সম্প্রতি আপনি যেটা জানেন যে একনেকে অনুমোদন হয়েছে 1370 কোটি টাকা স্থায়ী ক্যাম্পাসের জন্য। এটা স্থায়ী ক্যাম্পাস এই শহরের সাথেই, শিশুর নিকটেই, খুব চমৎকার একটি পরিবেশের মধ্যে এই স্থায়ী ক্যাম্পাসটা যদি হয়ে যায় তাহলে মেডিকেল কলেজ হলে তো বুঝিনি, এটা পুরো আমূল পরিবর্তন হয়ে যাবে। রাজনৈতিকভাবে না নিলে এই যে সাংসদদের নির্বাচনী ইশতেহারে বা বাংলাদেশের সরকার যদি আসলে চিন্তা না করে যে আমি স্বাস্থ্যসেবাকে কোথায় দেখতে চাই, তাহলে কি আদৌ আসলে এই সমস্যাগুলো সমাধান হয় কিনা? তারা তো সবই জানেন দুর্নীতি কোথায় হচ্ছে, কোথায় সংকট আছে। আপনি কি মনে করেন? না, এটা তো আগেই বলেছি, যেটা প্রয়োজন হলো শুধুমাত্র কমিটমেন্ট, যে আমি যিনি যে জায়গায় আছি, যে দায়িত্বে আছি, শুধু এই দায়িত্বটা যদি আমি যথাযথভাবে পালন করি, সেটা মান উন্নয়ন করা, ভালো জায়গায় যাওয়াটা কোনো কঠিন কাজ না। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এবং আবারও আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। জি, আপনাকেও ধন্যবাদ। জি, আপনার মাধ্যমে আমরা চাই আমাদের চাঁদপুরের স্বাস্থ্য ব্যবস্থার আরো উন্নয়ন। ধন্যবাদ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা চাঁদপুর জেলার সরকারি বেসরকারি হাসপাতাল এবং নানা ধরনের সুযোগ সুবিধা সচক্ষে দেখেছি। মনে হয়েছে যে কিছুটা পরিবর্তন শুরু হয়েছে, তবে যদি দায়িত্বশীলতা বাড়ানো যায়, জবাবদিহিতা বাড়ানো যায় এবং দুর্নীতি বন্ধ করা যায়, তাহলে আগামী দিনে চাঁদপুর জেলা আশপাশের জেলার মানুষের চাহিদাও চিকিৎসা ক্ষেত্রে অন্তত পূরণ করতে পারবে। এই ছিল আজকের পর্বে। আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব অন্য কোনো জেলায়। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।